সেকশন 5-এ যেটা বলা ছিল যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে 5 রকম প্রতিকার দেওয়া হবে, এবং এই 5 রকম প্রতিকার কি কি ছিল সেটা আমি গত লেকচারে আলোচনা করেছি। এখন কথা হচ্ছে যে এখানে এই 5-এর আন্ডারে যে 5 প্রতিকারের কথা বলা ছিল, এই 5-এর সি মানে 5C কিংবা বাংলায় বললে 5-এর গ তে বলা আছে যে যার যেই কাজ করতে না করার বাধ্যকতা আছে, তাকে সেই কাজটা করতে নিষেধ করার আদেশ দেওয়াটাও এক প্রকার প্রতিকার, সুনির্দিষ্ট প্রতিকার আইনে। মানে যার যে কাজটা করা উচিত না, যার যে কাজটা যে করতে পারবে না, তাকে সেটা না করতে বলাটাও হচ্ছে এক প্রকার প্রতিকার, যেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারে কোর্ট দিয়ে থাকে। এবং সেকশন 6-এ বলা আছে যে এই যে 5-এর গতে যেটা কথাটা বলা আছে, যার যেটা করার বাধ্যকতা নাই সেটা করা থেকে বিরত রাখা, এই রকম প্রতিকারকেই বলা হয় হচ্ছে তোমার প্রিভেন্টিভ রিলিফ। ঠিক আছে, মানে হচ্ছে নিরোধমূলক প্রতিকার। তার মানে নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞাটা কোথায় পাওয়া যাবে সেটা বলা আছে হচ্ছে সেকশন 6-এ। আর এটাই, আর সেকশন 7-এ বলা আছে যে শুধুমাত্র দণ্ডমূলক প্রতিকার দেওয়ার জন্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট ব্যবহার করা হবে না। আর স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যেই কয়টা সেকশন আছে, এই কয়টা সেকশনের কোথাও তোমরা দেখবে না যে দণ্ডমূলক প্রতিকারের কথা কোথাও বলা আছে। সো দণ্ডমূলক প্রতিকারের জন্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট ব্যবহার করা হয় না। ঠিক আছে, এটা অবজেক্টিভ পরীক্ষাতে প্রচুর আসে যে কোন প্রকার শুধুমাত্র দণ্ডমূলক প্রতিকারের জন্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট ব্যবহার করা হয় কি হয় না। সো অ্যান্সার হচ্ছে না, দণ্ডমূলক প্রতিকার স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে কখনোই কেউ দিবে না, কোর্ট কখনোই দিবে না, কারণ এটা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের বিষয়ই না। আর কয় প্রকার প্রতিকার দেওয়া হবে, কি কি প্রতিকার দেওয়া হবে সেটা 5-এই ব্রিফলি বলা আছে। সো 5-এ যেহেতু দণ্ড নিয়ে কোনো কথা নাই, তার মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে দণ্ডমূলক কোনো প্রতিকার দেওয়াই হবে না। ওকে, এবার আসে হচ্ছে সেকশন 8 আর হচ্ছে সেকশন 9। সেকশন 8 আর 9টা তোমাদের সবসময় একসাথে পড়তে হবে, এটা ইন্টারকানেক্টেড। সেকশন 8 আর 9 কথা বলা হচ্ছে রিকভারি পজিশন অফ ইমুভেবল প্রপার্টি, মানে স্থাবর সম্পত্তির পজিশনটা কিভাবে রিকভার করতে হয় সেটা নিয়ে, দখল পুনরুদ্ধার নিয়ে বলা আছে সেকশন 8 আর 9। আবার সেকশন 10 এবং 11তে বলা আছে যে মুভেবল প্রপার্টি মানে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার নিয়ে বলা আছে সেকশন 10 আর 11তে। আবার বলতেছি, সেকশন 9 আর 10 হচ্ছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, সেকশন 10 আর 11 হচ্ছে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। এখন আসো সেকশন 9 আর 10। সেকশন 9টা হচ্ছে যে জমির মালিক তার জন্য, যার জমিতে টাইটেল আছে, যার জমিতে সত্ত্ব আছে, শুধুমাত্র সে দখল পুনরুদ্ধারের জন্য কিংবা দখল পাওয়ার জন্য মোকদ্দমা করতে পারবে। হ্যাঁ, এটা দাঁড়াও আমি ক্রোনোলজিক্যালি বলি। ওকে, এখন কে সেকশন 8-এর আন্ডারে মোকদ্দমা করবে, কে সেকশন 9-এর আন্ডারে মোকদ্দমা করবে। প্রথমে আসি সেকশন 8-এ। সেকশন 8-এ মোকদ্দমা কে করতে পারবে, যে হচ্ছে যার জমিতে টাইটেল আছে, সেই টাইটেলটা তোমার যে কোনোভাবে আসতে পারে, চুক্তির মাধ্যমে টাইটেল আসতে পারে, সাকসেশনের মাধ্যমে টাইটেল আসতে পারে, কিংবা অ্যাডভার্স পজিশনের মাধ্যমে যদি টাইটেল আসে, সেও স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 8-এর আন্ডারে মোকদ্দমা করতে পারবে। এখন যেহেতু অ্যাডভার্স পজিশনের কথা বললাম, তোমাদেরকে এইটাও জানতে হবে যে অ্যাডভার্স পজিশনটা অ্যাকচুয়ালি কি। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের বিষয় না, এটা আবার তখন চলে যাবে লিমিটেশন অ্যাক্ট। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, লিমিটেশন এবং সিপিসি মোরাল সবগুলোই কানেক্টেড, তো একসাথে পড়তে অনেক বিষয় একটার ভিতরে একটা চলে আসে। সো তুমি যখন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের লিমিটেশন অ্যাক্টের যখন তুমি 142 আর্টিকেল দেখবা, 142-তে বলা আছে যে 8 ধারায় মোকদ্দমা করার জন্য 12 বছরের মধ্যে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করতে হবে একজন বাদীকে।
এই বাদী যদি 12 বছরের মধ্যে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা না করে তখন কি হবে? যেই মানুষটা, সাপোজ আমি আমার এক ফ্রেন্ডের বাসা 12 বছর ধরে দখল করে বসে আছি, এখন আমার ফ্রেন্ডের কথা হচ্ছে যে সাকসেশন সূত্রে আমার ফ্রেন্ড হচ্ছে ওই বাড়িটার মালিক, কিন্তু আমি দেখা গেছে ওই বাড়িতে 12-13 বছর ধরেই বসবাস করতেছে, এবং এই 12 বছরের মধ্যে আমার ফ্রেন্ড এই জমিটা, এই বাড়ি থেকে আমাকে সে নিজে দখল নেওয়ার জন্য কোনো উদ্যোগই নেয় নাই, সে কোনো মামলা মোকদ্দমা কিচ্ছু করে নাই। তো তখন কি হবে জানো? তখন ওই জমিতে 12 বছরের মধ্যে যেহেতু আমার দখল থেকে আমাকে নামানোর জন্য আমার ফ্রেন্ড 8 ধারায় মোকদ্দমা করে নাই 142 ধারা অনুযায়ী, সেহেতু 144 ধারা অনুযায়ী 144 আর্টিকেল অনুযায়ী, এটা কোনটা আর্টিকেল? লিমিটেশন অ্যাক্টের 144 আর্টিকেল 144 অনুযায়ী ওই জমিতে আমি যে 12 বছর ধরে বসবাস করতেছি আমার একটা অ্যাডভার্স পজিশন চলে আসবে, এবং এই অ্যাডভার্স পজিশনটা আসবে হচ্ছে লিমিটেশন অ্যাক্টের 28-এ বলা আছে এটা, এবং আমি তখন পরবর্তীতে আমি আবার 12 বছরের মধ্যে এই জমির স্বত্বের জন্য মোকদ্দমা করতে পারবো। একটু প্যাচ হয়ে গেল না? খুব সিম্পল ভাবে বলি, অ্যাডভার্স পজিশনটা তাহলে পরে বোঝাই, আগে নর্মাল জিনিসটাই বুঝি আমরা, যে 8 ধারায় মোকদ্দমা করতে পারবে যার জমিতে সত্ত্ব আছে, সেই শুধু 8 ধারায় মোকদ্দমা করতে পারবে। এটার এক্সাম্পল হচ্ছে, আমি যদি কারো বাসা দখল করে বসে থাকি, আমি ধরো বাসা থেকে নামতেছি না, এমন সময় যে জমির মালিক তার কাছে জমির সত্ত্ব আছে, সে জমির মালিক, তার কাছে কাগজপত্র আছে, সে ভ্যালিড ওনার, সে তখন কোর্টের কাছে গিয়ে 8 ধারার সাথে স্পেসিফিক্যালি একটা 42 ধারার ঘোষণামূলক মোকদ্দমাও একসাথে করবে, যে এই জমির মালিকটা সে, তাকে জমির মালিক ঘোষণা করে দেওয়া হোক এবং জমির দখলটা দিয়ে দেওয়া হোক। 8 ধারায় মোকদ্দমা করবে। কে করবে? যে জমির মালিক। এবং দুই ক্ষেত্রে 8 ধারার মোকদ্দমাটা করা হয়। এটা হচ্ছে এ স্যুট বেসড অন টাইটেল বাই ওনারশিপ, আর সেকেন্ডলি হচ্ছে এ স্যুট বেসড অন পজেসরি টাইটেল। পজেসরি টাইটেলটা কি বললাম? যে লিমিটেশন অ্যাক্টের 28 ধারা অনুযায়ী যখন আমার জমিতে একটা অ্যাডভার্স পজেশন তৈরি আসে, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি যখন জমিটা ভোগ দখল করতে থাকি এবং যে জমির মালিক সে যদি এটা নিয়ে কোনো প্রতিকার না চায় কোর্টের কাছে, মানে সে 8 ধারার প্রতিকার না চায়, তখন এই জমির উপরে আমি যে দখল করতেছি একটা জবরদখলের অধিকার চলে আসে। এটা হচ্ছে পজেসরি টাইটেল কিংবা অ্যাডভার্স পজিশন বলতে পারো। এই 8 ধারায় হচ্ছে এই দুইভাবে মোকদ্দমা করা যায়। আর 9 ধারায় মোকদ্দমা করতে হয় কি? শুধুমাত্র ডিসপজেশন অ্যান্ড ডিসপজেশন, মানে একজন ভ্যালিড পজেশন হোল্ডার পজিশনে ছিল, তাকে সেই পজিশন থেকে ডিসপোজেসড করে দেওয়া হয়েছে, এরকম যদি হয় তখন আমি হচ্ছে 9 ধারায় মোকদ্দমা করব। 9 ধারায় আমাকে জমির ওনার হওয়ার দরকার নাই, 9 ধারায় আমার জমির সত্ত্ব থাকাও দরকার নাই, কিন্তু আমার জমির লিগ্যাল পজেশনটা থাকা লাগবে। যেমন ধরো লিগ্যাল পজেশনের ব্যাপারটা কি, পজেশন হোল্ডারের ব্যাপারটা কি, মানে আমি যদি জমিটা ভাড়া নেই, একটা বাড়ি যদি ভাড়া নেই, আমি কিন্তু জমির মালিক না, আমি জমিটা কি একটা আইনগতভাবে আমি ঘরটা রেন্ট নিয়েছি কিংবা আমি একটা মর্গেজ নিয়েছি, আমি যদি এরকম নেই তখন সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা লিগেলি একটা পজেশন আমি হোল্ড করতেছি। আমাকে যখন ইললিগেলি অন্যায়ভাবে এই পজেশন থেকে ডিসপোজেসড করা হবে তখন আমি 9 ধারায় মোকদ্দমা করব, আদালতের কাছে চাইবো যে আমাকে যাতে জমির পজেশনটা ফেরত দেওয়া হোক, কারণ আমাকে অন্যায়ভাবে ইললিগালভাবে জমি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে আমার জমির মালিকানা প্রমাণ করার কোনো দরকার নাই, শুধু দুইটা জিনিস প্রমাণ করতে হবে। এক, আমার একটা ভ্যালিড পজিশন ছিল, আমাকে লয়ের ডিউ প্রসেস ফলো না করে আমাকে জমি থেকে উচ্ছেদ করা হয়েছে, আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমাকে উচ্ছেদ করার 6 মাসের মধ্যে আমি আদালতের কাছে 9 ধারায় মোকদ্দমা দায়ের করেছি। তার মানে 9 ধারার মোকদ্দমায় দায়ের করার লিমিটেশন পিরিয়ড হচ্ছে 6 মাস। এটা বলা আছে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 3-এ। এবার চলে যাই সেকশন 8-এ। আর সেকশন 8-এ কে মোকদ্দমা করবে? যে জমির টাইটেল হোল্ডার, যার জমিতে সত্ত্ব আছে, তার দখল নাই, এরকম কোন লোক সেই জমিতে দখল পাওয়ার জন্য মোকদ্দমা করবে
8 ধারা এবং 42 ধারা অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 মিলায়ে মোকদ্দমা করতে হয়। 8 ধারার মোকদ্দমা কখনো সিঙ্গেলি করা যায় না। 8 ধারার মোকদ্দমার সাথে 9 ধারার মোকদ্দমা অ্যাড করে করতে, 8 ধারার সাথে 42 ধারার মোকদ্দমা অ্যাড করে করতে হয়। এখন এটা বুঝতে পারলাম। আর তার মানে 8 ধারার মোকদ্দমা করতে পারে হচ্ছে যে জমিতে যার সত্ত্ব আছে, আর 9 ধারার মোকদ্দমা কি করে, যার জমিতে ভ্যালিড দখল ছিল সে দখল থেকে বেদখল হয়েছে। এখন একটা এক্সাম্পলে আসি। সাপোজ রহিম সাহেব 3 বছরের চুক্তিতে একটা দোকান ভাড়া নিয়েছে। 1 জুন 2017 সালে ভাড়া নিয়েছে, যে 1 জুন 2020 সাল পর্যন্ত তার চুক্তি। এই 3 বছরের চুক্তিতে সে দোকানটা ভাড়া নিছে। দোকানের মালিক হচ্ছে আমি, মিস্টার সাজ্জাদ। এখন আমি চুক্তির 1 বছর পার হওয়ার পরেই 2018 সালের 1 জুন গিয়েই আমি মিস্টার রহিমকে দোকান থেকে পিটায় পাটায় উঠাই দিছি, বিকজ আমি দোকানটা আরো বেশি ভাড়া দিব অন্য লোকের কাছে। এখন মিস্টার রহিম মিয়া প্রতিকারটা কি পাবে? মিস্টার রহিম মিয়া তো দোকানের ওনার না, বাট সে লিগালি পজিশনটা হোল্ড করে অ্যাজ এ টেনেন্ট। সে ভাড়া দিয়ে ওইখানে থাকতেছে, তাই না? সো এবং তার কন্ট্রাক্ট আছে 3 বছর। এখন সে প্রতিকারটা কোথায় পাবে? তখন সে প্রতিকার পাবে হচ্ছে সেকশন 9 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে। সে কোর্টের কাছে গিয়ে ফরিয়াদ করবে যে মাননীয় আদালত দেখেন, আমার তো একটা ভ্যালিড ওনারশিপ আছে, তারপরেও কেন আমাকে আমার জমি থেকে উচ্ছেদ করে দেওয়া হলো? এটা স্বাভাবিক না? তোমার তো একটা প্রতিকার লাগবে, তুমি ওনার না। এখন ভাড়াটিয়াকে ঝাস করে উচ্ছেদ করে দিলে সে কোথায় যাবে? তার তো লিগ্যাল, তো সে পজিশন হোল্ডার। এইরকম ভাবে মর্গেজের ক্ষেত্রে হইতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে। কাউকে লিগ্যাল পজিশন থেকে যদি উচ্ছেদ করে দেওয়া হয়, সেই উচ্ছেদের 6 মাসের মধ্যে 9 ধারার আন্ডারে সে মোকদ্দমা করতে পারবে। এই ক্ষেত্রে শুধুমাত্র 2টা জিনিস প্রুফ করা লাগবে। একটা হচ্ছে দখল বেদখল, আর সেকেন্ড হচ্ছে যে তুমি একটা ইললিগাল ভাবে তোমাকে পজিশন থেকে উচ্ছেদ করা হয়েছে। তোমার জমির ওনার হওয়ার কোনো দরকার নেই। এবার আমি আসি 8 ধারার একটা এক্সাম্পলের ক্ষেত্রে। 8 ধারায় একটা এক্সাম্পল কি হবে? 8 ধারায় একটা এক্সাম্পল হবে যে আমি মিস্টার করিম মিয়ার বাড়িতে 2000 সাল থেকেই বসবাস করতেছি। এই 2000 সাল থেকে করিম মিয়া আমাকে অনবরত বলতেছে যে তুমি বাসা থেকে বের হয়ে যাও, তুমি বাসা থেকে বের হয়ে যাও। আমি ধরে নিতেছি এখন হচ্ছে 2010 সাল, আমি 2020 ধরবো না, ঠিক আছে? সো করিম মিয়া 2000 সাল থেকে আমি ওর বাসায় থাকতেছি, এবং ভাড়ার চুক্তি যা ছিল 2 বছর পার হয়ে গেছে, তারপর আমি বাড়ি থেকে নামতেছি না। আমি বাড়িটা রীতিমতো দখল করে রাখছি। তখন কবির মিয়ার প্রতিকার কি? কবির মিয়া কোর্টের কাছে যাবে এবং বলবে, 8 ধারার আন্ডারে মোকদ্দমা করবে, বলবে যে মাননীয় আদালত, আমি এই জমির টাইটেল হোল্ডার, আমার এই জমিতে সত্ত্ব আছে। হয়তো সেই সত্ত্বটা সে জমি অন্য কারোর কাছে কিনে নিছে সেই বলে, কিংবা চুক্তি বলে, কিংবা সাকসেশন বলে, যে কোনো ভাবে সে জমিটার টাইটেল হোল্ডার। সে তখন আদালতের কাছে 8 এবং 42 ধারায় মোকদ্দমা করবে যে আমাকে 8 ধারা আন্ডারে সত্ত্ব ফিরাইয়া দেওয়া হোক, এবং 42 ধারা একটা ঘোষণাও দিয়ে দেওয়া হোক। আর আবার বলতেছি, 8 ধারার মোকদ্দমা কখনো একা করা যায় না। 8 এর সাথে আনুষঙ্গিক প্রতিকার, যেটা আনুষঙ্গিক প্রতিকার না, 8 এর সাথে 42 সবসময় করতে হবে। 8 ধারার সাথে 42 ধারার মোকদ্দমা অলওয়েজ তোমাদের করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সে তখন আদালতের কাছে ওইটাই বলবে যে যেদিন থেকে সে দখলে নাই জমিটার, সেই দিন থেকে 12 বছরের মধ্যে এই মিস্টার করিম মিয়া আমার বিরুদ্ধে 8 ধারায় মোকদ্দমা করতে পারবে আদালতের কাছে। কত বছরের মধ্যে? 12 বছরের মধ্যে। তার মানে আমি 2010 সালে ভাড়া নিছি, সে 2022 সালের মধ্যে এই মোকদ্দমাটা সে করতে পারবে। কিংবা সাপোজ আমি 3 বছরের চুক্তি ছিল, আমি যদি 2013 সাল থেকে যদি হিসাব করি, তাহলে আমি যদি ধরলাম 2013 সালে আমার চুক্তি শেষ হলো ভাড়া, তার মানে 2013 সাল থেকে চুক্তি শেষ হওয়ার পরে সে আমাকে বাড়ি থেকে নেমে যাইতে বলছে, বাট আমি নামতেছি না। এরকম অবস্থায় 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 12 বছর হচ্ছে এটার তামাদির মেয়াদ। এই তামাদির মেয়াদ 8 ধারায় কোথায় বলা আছে? লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 142-তে বলা আছে। এবং এইটা গেল। এরপরে মোকদ্দমার তো একটা অ্যাড ভ্যালোরেম ফি লাগে, তাই না?
8 ধারায় মোকদ্দমার অ্যাড ভ্যালোরাম ফি হচ্ছে 2% হারে সর্বোচ্চ 40,000 টাকা। মানে তোমার মোকদ্দমার মূল্য যতই হোক 40,000 টাকার উপরে অ্যাড ভ্যালোরাম ফি যাবে না, আর এটা হচ্ছে 2% হারে। আর সেকশন 9 এর অ্যাড ভ্যালোরাম ফি হচ্ছে মূল অ্যাড ভ্যালোরাম ফি এর অর্ধেক। ঠিক আছে, এইবার আসি, ধরো মিস্টার করিম মিয়া, আমি যে মিস্টার করিম মিয়ার বাড়ি দখল করে বসে আছি, মিস্টার করিম মিয়া আমার বিরুদ্ধে 8 ধারায় একটা মোকদ্দমা করলো। এখন এই 8 ধারার মোকদ্দমার ডিসিশন কোর্ট কি অনুযায়ী দিবে, কোন লটা ফলো করে, কোন প্রসিডিউরটা ফলো করে দিবে, সেটা হচ্ছে সিপিসির 21 এর 35-36, মানে 21 আদেশের, সিপিসির 21 আদেশের কি বলা হয় এটা, বিধি 35 এবং 36 অনুযায়ী আদালত 8 ধারার মোকদ্দমা পরিচালনা করে ডিক্রি প্রদান করে। আদালত 8 ধারার মোকদ্দমা পরিচালনা করে ডিক্রি প্রদান করে সিপিসির, মানে সিভিল প্রসিডিউর কোডের 21 অর্ডারের 35 এবং 36 বিধি অনুযায়ী। এটা মনে রাখবা। লাস্ট এই সেকশনে যেটা, সেটা হচ্ছে সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা। 8 ধারার আন্ডারে সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায়, 9 ধারার আন্ডারে সরকারের বিরুদ্ধে কখনোই মোকদ্দমা করা যায় না। কারণ এটা সবসময় ধরে নেওয়া হয় সরকার কখনো কাউকে আনলফুলি উচ্ছেদ করে না। ঠিক আছে, সো 8 ধারায় তুমি যদি জমির টাইটেল হোল্ডার হও, তোমাকে যদি জমি থেকে উচ্ছেদ করে, তুমি 8 ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে পারবা। 8+42, 8 ধারায় দখল পুনরুদ্ধার এবং 42 সনে শর্ত ঘোষণার মোকদ্দমা করতে পারবা। এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে। কিন্তু 9 ধারায় সরকারের বিরুদ্ধে কোনো প্রতিকার নাই, কারণ ধরে নেওয়া হয় যে সরকার কাউকে ইলিগালি উচ্ছেদ করে না। তাহলে 9 ধারায় যদি এখন কাউকে উচ্ছেদ, সাপোজ আমি একটা জায়গার পজেশন হোল্ড করে আছি, সাপোজ সিটি কর্পোরেশন একটা মার্কেট আমি পজেশন হোল্ড করে আছি, হ্যাঁ, 3-4 বছরের চুক্তি আছে আমার সিটি কর্পোরেশনের সাথে, হঠাৎ করে করলো কি আমাকে দোকান থেকে উচ্ছেদ করে দোকান ঘুরায় দিল। 9 ধারার আন্ডারে, আমার স্পেসিফিক রিলিফ ট্যাক্টের আন্ডারে এই ক্ষেত্রে আমার কোনো প্রতিকার নাই। আমার প্রতিকারটা কোথায় আসবে জানো? আমার প্রতিকারটা তখন আসবে কনস্টিটিউশনের আর্টিকেল 102 এর আন্ডারে আমি রিড করতে পারবো যে আমার এই দখলটা যাতে আমাকে ফেরত দেওয়া হয়, কিংবা আমাকে যে ইলিগাল ভাবে দখল করা হয়েছে এটা যাতে বন্ধ করা হয়। আমি যে কোনো একটা রিড করব আর্টিকেল 102 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশের আন্ডারে। ঠিক আছে, এই ছিল সেকশন 8 আর 9। যদি একসাথে আবার পার্থক্যগুলো বলি, 8 ধারায় মোকদ্দমা করতে পারবে হচ্ছে যে জমির টাইটেল হোল্ডার, জমিতে যার সত্ত্ব আছে। 9 ধারায় মোকদ্দমা করতে পারবে লিগালি পজিশন হোল্ডার, যে কোনো একজন মানুষ যাকে ডিসপোজেসড করে দেওয়া হয়েছে। 6 মাসের মধ্যে, ডিসপোজেসড হওয়া 6 মাসের মধ্যে মোকদ্দমা করতে পারবে 9 ধারার আন্ডারে। এবং 8 ধারার ক্ষেত্রে লিমিটেশন পিরিয়ড হচ্ছে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 142 অনুযায়ী 12 ইয়ার্স, আর সেকশন 9 হচ্ছে 6 বছর, আর্টিকেল 3 অফ দ্য স্পেসিফিক লিমিটেশন অ্যাক্ট 1908। লিমিটেশন অ্যাক্ট তো 1908 মনে হয়, তাও যদি ভুল হয় একটু শুধরে নিও, হ্যাঁ, বইটা দেখে। আচ্ছা, এটা এরপরে 8 ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায়, 9 ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায় না। এরপরে হচ্ছে 8 ধারায় অ্যাড ভ্যালোরাম ফি হচ্ছে 2% হারে সর্বোচ্চ 40,000, আর 9 ধারায় অ্যাড ভ্যালোরাম ফি হচ্ছে মূল অ্যাড ভ্যালোরাম ফি এর অর্ধেক। এরপরে আসি হচ্ছে এটাই। আর একটা রেস জুডিকাটার একটা ব্যাপার আছে, এটা হয়তো তোমাদের কোনোখানে হয়তো উল্লেখ নাই কিংবা থাকতে পারে, আমি জানি না, বাট একটা রেস জুডিকাটার কথা একটা মনে রাখবা, যে মামলার রেস জুডিকাটা। এখন সাপোজ সেকশন 9 এর আন্ডারে আমি যদি একটা মোকদ্দমা করলাম, মোকদ্দমা করে আমি হেরে গেছি, ঠিক আছে, তখন কি আমি সেকশন 8 এর আন্ডারে আবার সত্যের মোকদ্দমা করতে পারবো কি পারবো না?
এখন ব্যাপারটা হচ্ছে, দেখো ব্যাপারটা হচ্ছে কিরকম। আমি আচ্ছা প্যাচগোছের কথায় না যাই, মেইন কথা হচ্ছে ৮ ধারায় যদি কেউ মোকদ্দমা, খুব সহজভাবে এটা বলে শেষ করে দেয়, ৮-৯ ধারায় যদি কেউ মোকদ্দমা করে, যদি সে মোকদ্দমায় হারে কিংবা মোকদ্দমায় যদি জিতেও, তারপরেও সে আবার ৮ ধারায় সত্যসহ ঘোষণার মোকদ্দমা করতে পারবে। মানে ৮ যেহেতু একসাথে করা যায় না, 8+42 সবসময় একসাথে করতে হয়। তার মানে ৯ ধারায় কেউ দখল উদ্ধার পুনরুদ্ধার করার পরেও সে মামলায় জিতুক হারুক, সে আবার ৮ ধারায় সত্য ঘোষণা সত্যসহ দখলের মোকদ্দমা করতে পারবে। এই পর্যন্তই থাকুক সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।